আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। পরের সপ্তাহে ডাক্তারের কাছে দৌড়ানো, নতুন করে সবগুলো টেস্ট করানো, টেস্টের রিপোর্ট নিয়ে ফের ডাক্তারের কাছে যাওয়া, এসব কাজ করতে করতেই দিন কেটে গেছে আরিফিনের। ওর এই সমস্ত কাজগুলোতে এবার ফ্যান্সি ছিল ওর সাথে, ধৈর্য ধরে ওর সাথে সময় মতো থেকেছে। এছাড়াও মনে করে ডাক্তারের সিরিয়াল নেওয়া, সেটা আবার সময় মতো আরিফিনকে মনে করিয়ে দেয়া, তার সাথে টেস্ট করতে যাওয়া, প্রায় সবগুলো কাজই ফ্যান্সি ওর সাথে ছিল। এ কদিন তোফা আরিফিনের কাছ থেকে আরও দূরে দূরে থেকেছে, খুব বেশি প্রয়োজন ছাড়া কোনো কথাই সে বলেনি। আরিফিন জিজ্ঞেস করলে উত্তর দিয়েছে, নতুবা চুপচাপ নিজের কাজে ব্যস্ত থেকেছে। এমনকি আরিফিনের পায়ের চিকিৎসা বা তার অগ্রগতি সম্পর্কেও কিছু জিজ্ঞেস করেনি তোফা। আরিফিন কেবল ওকে নীরবে দেখেছে, শুধু মুখে কিছুই বলেনি। রাতে শুতে যাবার আগে আরিফিন বলল, আগামীকাল ডাক্তার আমার অপারেশনের ডেট জানাবে, হতে পারে এই সপ্তাহেই হয়ে যাবে অপারেশনটা। তোফা শোবার জন্য কুশন ঠিক করছিল, মাথার নিচে বালিশটা দিয়ে বলল, ভালো। তুমি জানতে চাও না ডাক্তার কি বলেছে? বিছানায় বসে থেকেই আরিফিন জিজ্ঞেস করলো। তোফা দীর্ঘশ্বাস ফেলে বলল, জেনে কি হবে বলুন? তার মানে তোমার কোনো আগ্রহ নেই? আগ্রহে কিছু হয় না আরিফিন, অন্তত আমার স্ত্রী হিসেবে তো জানতে যেতে পারো। স্ত্রী? তোফা ম্লান হাসলো। আপনার স্ত্রীর অধিকার থাকলে হয়তো জিজ্ঞেস করতাম। নেই? আরিফিন জানতে চাইলো। আছে নাকি? তোফার সরাসরি জবাব। তাহলে এই যে আমার ব্যক্তিগত কাজ করে দিচ্ছ, আমার প্রয়োজনের দিকগুলো খেয়াল রাখছো, সেটা কিসের অধিকারে? তোফা শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, সমস্যাটা একান্তই আমার, এটা নিয়ে আপনার কাছে কখনো কিছু দাবি করিনি তো। তোফা একটু চুপ থেকে বলতে শুরু করলো, বিয়ের রাতে আপনাকে একটা কথা বলেছিলাম, মনে পড়ে? বলেছিলাম আপনাকে বিয়ে করতে চাওয়ার পিছনে আমার নিজস্ব একটি ফিলিংস আছে, যা সেই মুহূর্তে আপনাকে বলতে পারিনি। আজ বলি, ছেলেবেলায় আমি তুষি আপনি একসাথে খেলেছি, বড় হয়েছি। তখন আমার দাদু আপনার দাদুর সাথে প্রায়শই আপনার বিয়ের দেওয়ার ব্যাপারে কথা বলতেন। কথাটা খুব মনে গেঁথে গিয়েছিল, মনের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। তাই যখন দাদু বাবাকে প্রস্তাবটা দিল, তখন বাবা আমার সম্মতি চাইলে মানা করতে পারেনি। ভেবেছিলাম, যাক, এখন এইসব কথার কোনো মূল্য নেই, আপনি সুস্থ হয়ে গেলে তো আমাকে আর দরকার পড়বে না আপনার, তাই না? তাই পরে জানবেন, এখনই তাড়াহুড়ো কি, ঘুমিয়ে পড়ুন, রাত হচ্ছে, আর লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ুন বলে তোফা আরিফিনের বিপরীত দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আরিফিন দূর থেকে ওর উড়ন্ত খোলা চুলের দিকে তাকিয়ে রইল, তারপর ব্যাড সাইডের লাইট অফ করে শুয়ে পড়ল। গত দুদিন ধরেই আজাদ রাত করে বাড়ি ফিরছে, তাই ফোন করে খুব বেশি কথা বলতে পারছে না। অফিস থেকে ফিরে ঘন্টাখানেক কথা বলল। তুষি তাগাদা দেয় শুয়ে পড়ার জন্য। দেখতে দেখতে আজাদের যাওয়ার দিন চলে এলো। যাওয়ার দুদিন আগে তুষির বাসায় এলো দাদুর সাথে দেখা করতে, তখনই তুষির সাথে দেখা হলো। তুষি দেখলো গত কয়েকদিনের মধ্যে আজাদের গৌরবর্ণ অনেকটাই ম্লান হয়ে গেছে। তোফা আজাদের প্রতিবাদ সত্ত্বেও যথাসাধ্য নাস্তার আয়োজন করলো। তুষি নিজেই আপ্যায়ন করলো ওকে। তুষির চায়ের কাপ তুলে দিতে গিয়ে দেখলো আজাদ চুপ করে তাকিয়ে আছে ওর দিকে। তুষি মৃদু কণ্ঠে বলল, চাটা নিন। আজাদ হাত বাড়িয়ে চাটা নিতে গিয়ে তুষির কবজিসহ হাতটা ধরে বলল, তোমাকে কষ্টের মধ্যে ফেলে দিলাম তাই না? কষ্ট তো আপনারও হচ্ছে, আর আপনি তো ফেলেননি, পরিস্থিতিটাই এরকম। সব কিছুই কেমন যেন অন্যরকম হয়ে গেল তাই না? তুষি দীর্ঘশ্বাস ফেলে আত্মবিশ্বাসের সাথে বলল, আজাদ, আমি আপনাকে ভালোবেসেছি, আপনার সকল কিছু মিলিয়েই। আপনার সুখ দুঃখ কষ্ট উদ্বেগ আনন্দ বেদনার সমান ভাগিদার হতেই আপনাকে নিজের করে চেয়েছি। এটা কোনো সাময়িক মোহ বা আবেগ নয় যে কিছু বৈরী পরিস্থিতিতে মুছড়ে পড়ব। জীবনে সুখের বিপরীতে দুঃখ কষ্ট আসবেই, দুজনে ভাগাভাগি করে নেব। আজাদ ওর হাতটা ছেড়ে দিয়ে বলল, আমাদের অলিমা বৌবাত যেটাকে বলে, সেটা পিছিয়ে দিতে হলো। বাইরে যাওয়ার আগে তাড়াহুড়ো করার কথা একবার ভেবেছিলাম, কিন্তু না, আমি আপনার সাথে একমত। ওভাবে বরং খারাপ বেশি লাগবে। ঠিক, তোমাকে রেখে বাইরে যাওয়াটা এমনিতেই বেশ পেইনফুল। তুষি চোখের পানি আটকে হাসতে চেষ্টা করলো। ফোন দেবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ, আমি পৌঁছে যোগাযোগ করব। আর আমার আমানত তোমার কাছে রেখে গেলাম, নিজেকে যত্নে রেখো। তুষি মুচকি হাসলো। আজাদ মুগ্ধ দৃষ্টিতে তা উপভোগ করলো, তারপর বলল, উঠি তাহলে। তুষি মাথা নেড়ে সায় দিল। আজাদ দাঁড়িয়ে চারপাশে এক নজর দেখে একটু ঝুঁকে চট করে তুষির কপালে চুমু খেলো। ফিসফিসে বলল, আসি। তুষি হঠাৎ আজাদের কোণই আঁকড়ে ধরল। আজাদ তাকালে ওর হাতে একটা খাম ধরিয়ে বলল, এটা সময় নিয়ে পড়বেন, সময়টা ভালো কাটবে। আজাদ সেটা হাতে নিয়ে বলল, জাজাকিল্লাহ খায়ের। আরিফিনকে একটু পরেই অপারেশন থিয়েটারে নেওয়া হবে। আত্মীয় পরিজন মোটামুটি সবাই এসেছে, বন্ধুদের 2-3 জনও আছে।
এক কোণায় দেখা গেল ফেন্সিও দাঁড়িয়ে আছে। তোফার বাবা আরিফিনের সাথে দেখা করতে চলে গেলেন, কেবল আসেনি তোফা। আরিফিনের চোখ সবাইকে দেখার ফাঁকে ফাঁকে তোফাকে খুঁজে ফিরছিল, কিন্তু না পেয়ে ব্যর্থ মনোরোধ হয়ে ফিরে এলো। বন্ধুদের সাক্ষাতের পালা এলে ফেন্সি আরিফিনের হাত চেপে ধরলো। কি আশ্চর্য তাই না? তোমার এমন বিপদের দিনে তোমার স্ত্রী পাশে নেই, আমি আছি আরিফিন, তুমি ভেবো না, সুস্থ হয়ে ফিরে এসো। প্রায় ঘন্টা দেড়েক চলো অপারেশন। তারপর লাল বাতি নিভে কিছুক্ষণ পর ডাক্তার হাসি মুখে বেরিয়ে এলেন। অপারেশন সাকসেসফুল, পেশেন্ট সারা রাত পোস্ট অপারেটিভে থাকবে। সব ঠিক থাকলে কাল 10টা নাগাদ বেডে দিয়ে দেব। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আপনারা বরং চলে যান। সবাই যে যার মতো বিদায় নিল, কারণ সকালে আসতে হবে। আরিফিনের বন্ধু পাবেল আর হাসান আরিফিনের কেবিনে রয়ে গেল। পরদিন বিকেলে ফেন্সি এলো লাল রঙা শাড়ি পরে, হাতে একতোড়া ফুল নিয়ে। আরিফিনের দিকে তাকিয়ে ঠোঁট মুড়ে মুচকি হাসি দিল। আরিফিন কোনো প্রত্যুত্তর দিল না। পাবেল আর হাসান বাইরে গেলে ফেন্সি আরিফিনের কাছে বসে বলল, সত্যি তোমার এমন অবস্থায় তোমাকে একা দেখে খারাপই লাগছে। স্থির হয়ে কেমন করে পারল সে? আমি তো পারলাম না। আরিফিন গম্ভীর মুখে এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে, ওর কপালে ভাঁজ পড়েছে। ফেন্সি সেদিকে তাকিয়ে বলল, জানি তোমার মন খারাপ, ভেবো না, আগে তুমি সুস্থ হও, তারপর আমরা এক হব। আব্বুকে বলেছি তোমার কথা, তিনি মত দিয়েছেন, তবে শর্ত একটাই, তোমার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে হবে, তারপর আমরা বিয়ে করব। আব্বু আমাদের জন্য হানিমুনের টিকিট গিফট করবেন বলেছেন। সত্যি তোমার মতো টল ডার্ক ইয়ানম্যানকে ওই ক্রাচে একদমই মানায় না। ঘণ্টাখানেক বকবক করে ফেন্সি বিদায় নিল। আরিফিন পুরোটা সময়ই চুপ করেছিল, কেবল হুহা উত্তর দিয়েছে। ফেন্সি যাওয়ার পর তুষিকে ফোন দিল আরিফিন। তোর ভাবি কি করছে রে? ইফতার তৈরি করছে। রোজা ছিল নাকি? হ্যাঁ। ফোন রেখে দু হাতে মুখ ঘষে চুলগুলো মুঠো করে ধরল আরিফিন। দীর্ঘশ্বাস ফেলে হাতের ঘড়ির দিকে তাকালো আরিফিন। ভাবছে তোফা আজ রোজা রেখেছে, কিন্তু কেন? আরিফিনের জন্য কি? চড়ুই পাখির মতো লাফিয়ে লাফিয়ে দিনগুলো ফুরুত করে চলে গেল। এর মধ্যে একদিন তুষি ফোন করে জানালো তোফা অসুস্থ হয়ে পড়েছে, তাই ও বাবার বাড়িতে গেছে কয়েকদিনের থাকবে বলে। তুষি নিজেও বুঝতে পারছে আরিফিনের সাথে তোফার কোনো একটা সমস্যা চলছে। তোফাকে জিজ্ঞেস করেছিল, সে এড়িয়ে গেছে। আজ আরিফিনের ব্যান্ডেজ খোলা হবে। ভারতের বিখ্যাত ডাক্তার মিস্টার আগারওয়াল নিজেই যত্ন করে ব্যান্ডেজ খুললেন। ভালো করে চেক আপ করে সন্তুষ্টির প্রকাশ করে বললেন, আপনি নামেন তো দেখি বিছানা থেকে। আরিফিন সাবধানে নামলো। ওর মা আর ফেন্সি তাকে ধরে নামালো। এবার হাঁটুন ধীরে ধীরে, আপনারা ওকে ছেড়ে দিন। ফেন্সি আর আরিফিনের মাকে বলল ডাক্তার। ওরা আরিফিনের হাত ছেড়ে সরে দাঁড়াতে আরিফিন চোখ মুখ কুচকে পা বাড়ালো। তারপরই বিকট এক চিৎকার দিয়ে মেঝেতে পড়ে গেল। ডাক্তার দ্রুত নার্সদের ডাকলেন। ফেন্সি আতঙ্কিত চোখে সেদিকে চেয়ে রইল। আরিফিনকে ধরে বেডে তোলা হলো। আরিফিন অচেতনের মধ্যে পড়ে আছে। মিস্টার আগারওয়াল চেম্বার চলে গেলেন। কিছুক্ষণ পরেই তার একটা ওটি আছে। ডিউটি ডাক্তার এসে আরিফিনকে এটা ওটা জিজ্ঞেস করছেন। তার কপালে চিন্তার রেখা, তিনি কিছুতেই কিছু মিলাতে পারছেন না। আরিফিনের অনুরোধে সবাই বাইরে চলে গেল। আরিফিন ডাক্তারের হাত চেপে ধরে বললেন, ডক্টর আই নিড ইউর হেল্প। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ডাক্তার সিরিয়াস হলেন। জি বলুন। ডাক্তার বেড়ে যাওয়ার পর পাবেল আর হাসান রুমে এলে আরিফিন বলল, আমার পাটা বোধহয় আর ভালো হবে না রে। পাবেল আর হাসান চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। ফেন্সি উদ্বেগ নিয়ে রুমে প্রবেশ করলো। ডাক্তার কি বলল? আরিফিন পাবেলকে ইঙ্গিত করলো বলার জন্য। পাবেল জানালো আরিফিনের পা ভালো হবার সম্ভাবনা নেই। ফেন্সি কেঁদে ফেললো। আরিফিন ওর দিকে তাকিয়ে বলল, আমার পা আর ভালো যদি নাও হয় দুঃখ নেই, তুমি তো আমার পাশে আছো তাই না? ফেন্সি কোনো উত্তর করলো না। আরিফিন বিছানাতে বসি হাত বাড়ালো ফেন্সির দিকে। সবাই আমাকে ফেলে চলে গেল, তুমি যাবে না জানি। ফেন্সি মুখ নামিয়ে দাঁড়িয়ে রইল। আরিফিন আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? থাকবে না আমার পাশে? তোমার সেবায় আমি হয়তো কোনো দিন আবার পা ফিরে পাবো। কি বলো, থাকবেন আমার সাথে? ফেন্সি কাপা স্বরে বলল, আমি আসছি। ফেন্সি বেরিয়ে গেল। পাবেল আর হাসানের দিকে তাকিয়ে মুচকি হাসলো আরিফিন। মিনিট 15 বাদে ফেন্সি কেবিনে ঢুকিয়ে বলল, আমি যাচ্ছি, যদি পারি কাল আসবো। আরিফিন আদর্শোয়া থেকে বলল, তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে তাই না? ফেন্সি মুখ নিচু করে বলল, হ্যাঁ। কি বলল ডাক্তার? ফেন্সি বলল, তোমার পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা খুবই কম। এটাই বলল ডাক্তার। আমি জানি ফেন্সি, আমি তোমার মতামত জানতে যাচ্ছি। ফেন্সি অস্বস্তির সাথে বলল, আমি বাপ্পির একমাত্র মেয়ে, তাকে না জানিয়ে এভাবে একা সিদ্ধান্ত নিতে পারি না। আমি বাপ্পির সাথে কথা বলে কাল জানাবো। আরিফিন পাবেলের দিকে তাকালো, তারপর বিছানা ছেড়ে ধীরে উঠে বসলো। খুব সাবধানে মাটিতে পা ফেলে ধীরে পায়ে এগিয়ে গেল ফেন্সির দিকে। ফেন্সির চোখ দুটো কপালে ওঠার জোগাড়। মাই গড, আরিফিন তুমি দাঁড়াতে পারছো? ও নো, বাপ্পিকে এখনই নিউজটা জানাতে হবে।
হঠাৎ আরিফিনের হাতের প্রবল চরের আঘাতে ফেন্সি পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আরিফিন শান্ত কণ্ঠে বলল, জাস্ট গেট আউট অফ হিয়ার, গেট লস ফ্রম মাই লাইফ, ইউ ব্লাডি বিচ। আমি জীবনে দ্বিতীয়বার আর তোমার ওই নাপাক মুখ দেখতে চাই না। আউট, আউট ফ্রম হেয়ার। সপ্তাহখানেক কেটে গেল। আরিফিন আজ বাড়ি ফিরবে। মা আর তুষিকে অনুরোধ করলো, তোমরা সব কিছু নিয়ে বাড়িতে চলে যাও, আমি একটু বাইরে যাব। তুষি অবাক হয়ে বলল, এই অসুস্থ অবস্থায় তুই কই যাবি? আরিফিন শান্ত স্বরে বলল, সে এখন সোজা আগে তোফাদের বাড়িতে যাবে। তোফার বাবা আরিফিনকে দেখে জরপরানি খুশি হলেন, আবেগে জড়িয়ে ধরলেন। তারপর ব্যস্ত হৃদয়ে বললেন, তুমি বসো বাবা, আমি তোফাকে ডাকছি। আরিফিন বাধা দিয়ে বলল, আপনার ডাকতে হবে না, বরং আপনার অনুমতি পেলে আমি ভেতরে যেয়ে ওর সাথে দেখা করে আসি। তোফার বাবা আরিফিনকে ভেতরে পাঠিয়ে নাস্তার ব্যবস্থা করতে বেরিয়ে গেলেন। আরিফিন হালকা টোকা দিয়ে তোফার রুমে প্রবেশ করলো। তোফা জায়নামাজেই ঘুমিয়ে পড়েছিল। কারো পায়ের শব্দে দ্রুত উঠে মুখ ফিরিয়ে তাকালো। আরিফিনকে কাজ ছাড়া সুস্থ সবল শরীরে দেখে তোফা অবাক হয়ে তাকালো। আরিফিন ওর সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে এই চরম বিপদে একা রেখে তুমি এভাবে দূরে থাকতে পারলে? তোফা মুখ নিচু করে বলল, আপনার শুভাকাঙ্ক্ষী সবাই তো ছিল, তুমি শুভাকাঙ্ক্ষী নও? তোফা চুপ করে রইল। আরিফিন ওর আরও কাছে এগিয়ে এসে বলল, এত পাষাণ কেন তুমি? আপনার শুভাকাঙ্ক্ষীর আজ অভাব নেই, তাই বলে তুমি চলে আসবে আমাকে না জানিয়ে? তোফা চুপ করে রইল। আরিফিন নিঃশ্বাসের শব্দে বলল, চলো ঘরে চলো। আর আপনার প্রিয় বান্ধবী সে কোথায়? আরিফিন এক ঝটকায় তোফাকে কোলে তুলে নিয়ে হেসে ফেলল। তারপর বলল, আমার প্রিয় বান্ধবী যে কেবল তুমি আর কেউ নয়। এটা বুঝতে একটু দেরি হয়ে গেল। তাকে তার অবস্থান জানাতে একটু সময় লাগলো। তোফা ছটফটিয়ে নামার চেষ্টা করে বলল, নিচে নামান আমাকে, বাবা এসে পড়বে। আসুক আসুক বলে আরিফিন তোফাকে জড়িয়ে ধরল। তারপর বলল, আজকের এই সুস্থ আরিফিন তোমার জন্য। যেদিন আমাকে সবাই ফেলে গিয়েছিল সেদিন কেবল তুমি আমার পাশে ছিলে। আমি নিজের পঙ্গুত্ব তোমার উপর চাপিয়ে দিতে চাইনি বলেই তোমাকে নিজ থেকে দূরে সরিয়ে রেখেছি, কিন্তু আর না, আমাকে ক্ষমা করো প্লিজ বলে তোফাকে শক্ত করে জড়িয়ে ধরল আরিফিন। তোফা আরিফিনকে সরিয়ে দিয়ে বলল, সরুন, আমি নাস্তা নিয়ে আসি, নাস্তা করে খাবো। আমাদের বাসার মটরটা নষ্ট তো। পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।